অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচে আগ্রহী ব্রাজিল। আসিয়ান কাপ থাকলেও সেলেসাওদের আতিথ্য দিতে মুখিয়ে বাফুফে, ফিফার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন সম্মান, বললেন প্রধান নির্বাচক। হাবিবুল বাশার সামনের ব্যস্ত সূচিতেও ধারাবাহিকতা রাখার প্রত্যাশা। বাংলাদেশের লড়াকু পারফরম্যান্সে মুগ্ধ অ্যালেক্স ক্যারে, বললেন ওয়ানডের পাশাপাশি টেস্টেও এসেছে ইতিবাচক পরিবর্তন। দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ। নারী এশিয়া কাপের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ, প্রস্তুতি নিয়ে অধিনায়কের সন্তুষ্টি। ব্যাটাররা ভালো করলে লক্ষ্য পূরণ সম্ভব, বললেন নিগার সুলতানা জ্যোতি। এবং বিশ্ব ফুটবল রাজনীতিতে নতুন মোড়, ফিফা সভাপতি হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। ইনফ্যান্টিনোর পদত্যাগ দাবি। শুরুতেই ফুটবল। আসন্ন সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সফর শেষে বাফুফের সভাপতি তাভিত আওয়ালের কাছে নিজেদের এমন ইচ্ছের কথা জানায় সিবিএফ এর প্রতিনিধি দল। সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপের খেলা থাকা সত্ত্বেও ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলতে আগ্রহী বাফুফে। ফিফার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাফুফের সভাপতি। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবেও ব্যবহার করতে চায় ব্রাজিল। ফিফা আসিয়ান কাপের পর এবার প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিলের আগ্রহ। জাতীয় দলের জন্য সেপ্টেম্বর উইন্ডোতে প্রতিপক্ষ পাওয়া নিয়ে শঙ্কায় থাকা বাফুফে এবার পড়েছে দোটানায়। গেল রোববার হঠাৎই বাংলাদেশ সফরে আসে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের 5 সদস্যের প্রতিনিধি দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি তারা পরিদর্শন করে বসুন্ধরা কিংস অ্যারেনা ও বাংলাদেশের বেশ কয়েকটি 5 তারকা হোটেল। পরিদর্শন শেষে বাফুফে সভাপতি তাভিত আওয়ালের সঙ্গে বৈঠক করে সিবিএফ এর প্রতিনিধি দলটা। সেপ্টেম্বর উইন্ডোতে লাল সবুজদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। মূলত বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের জন্যই এই প্রস্তাব দিয়েছে সিবিএফ। তবে বাফুফে আসিয়ান কাপ খেলার আগ্রহ প্রকাশ করে ফিফাকে সবুজ সংকেত দেওয়ায় এই ম্যাচের আয়োজন নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফিফার নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে একটা দল ম্যাচ খেলতে পারে সর্বোচ্চ 4টি, আর আসিয়ান কাপেই বাংলাদেশকে খেলতে হবে অন্তত 4টি ম্যাচ। আর সেখানে ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলা নিয়ে দোটানায় পড়েছে বাফুফে। আসিয়ান কাপের সাথে সেলেসাওদের সঙ্গেও ম্যাচ খেলতে চায় বাফুফে, যা নিয়ে ফিফার সঙ্গে কথা বলবেন বাফুফে সভাপতি তাভিত আওয়াল। তারা যুক্তরাষ্ট্র বা কোরিয়া, জাপান, এশিয়ার বিভিন্ন দেশে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। সেখানে অনেক বাংলাদেশি দর্শক ছিল যারা ব্রাজিলকে সাপোর্ট করছে, এবং বাংলাদেশে ওয়ার্ল্ড কাপও তাদের হিউজ পরিবার সাপোর্টার আছে, ফ্যান গ্রুপ আছে, যার প্রেক্ষাপটে তারা একটা ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমাদের প্রেসিডেন্ট ফিফার সাথে একটু কথা বলবে যাতে উনি ব্রাজিল ম্যাচটা খেলতে পারে এবং আমরা আসিয়ান যে খেলাটা সেটা আমরা কভার করতে পারি। এদিকে বাংলাদেশে এসে জাতীয় স্টেডিয়াম সহ বিভিন্ন অবকাঠামো দেখে সন্তুষ্ট হলেও স্টেডিয়ামের ড্রেসিং রুম, প্রেস বক্স ও এক্সিট পয়েন্ট নিয়ে কিছু সংস্কার চায় সিবিএফ এর প্রতিনিধি দল। ম্যাচ খেলার জন্য বাফুফের কাছে আহামরি কোনো চাহিদা নেই ব্রাজিলের। তাদেরও কিছু রিকোয়ারমেন্ট ছিল। ঢাকা স্টেডিয়ামে ওরা 2-3টা পয়েন্ট একটু রিকোয়েস্ট পেয়েছে, সেটা হলো ড্রেসিং রুমের একটা ডেভেলপ, আর হলো আপনার হলো মিডিয়া যে সেন্টারটা আছে, টেকনিক্যাল সেন্টারে যে এবং ইন্টারেন্স যেটা ঢোকা এবং বের হওয়া, ওগুলাকে ওরা একটা সাজেস্ট করছে আর একটু ডেভেলপ করার জন্য। ব্রাজিলের মতো দলের সঙ্গে ম্যাচ আয়োজন করতে হলে বাফুফের প্রয়োজন বড় অঙ্কের বাজেট। অস্ট্রেলিয়া, ভারত সফর শেষ করে অন্তত 90 সদস্যের বহর নিয়ে বাংলাদেশে আসবে ব্রাজিল ফুটবল দল। আর বিগ ম্যাচের বাজেটের জন্য বসে থাকবে না বাফুফে, প্রয়োজনে সরকার থেকে নেওয়া হবে সহযোগিতা। ফিফার সাথে কথা বলে প্রেসিডেন্ট এবং ব্রাজিলের সাথে ওদের পূর্বাপের সাথে কথা বলার পরে যদি আমাদের ওই পজিটিভ সাইডটা আসে, তখন হয়তো ফিনান্সিয়াল বিষয় নিয়ে আমাদের প্রেসিডেন্ট গভর্নমেন্টের সাথে এবং আমাদের ক্রীড়ামন্ত্রী যিনি আমিনুল সাহেব ওনাদের সাথে বসে, তো এটা যেহেতু রাষ্ট্রীয় একটা খেলা, অবশ্যই ডিসিশনটা ওইভাবে আসবে। ভবিষ্যতে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে চায় ব্রাজিল। এছাড়াও অবকাঠামো উন্নয়ন, ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও যৌথ কোচিং প্রোগ্রামে বাফুফের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিবিএফ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেট। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ ফিরছে সম্মান নিয়ে। সিরিজ ড্র হলেও
এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতায় আছে আরও অনেক কিছু, এমন মন্তব্য বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের। সামনে লাল সবুজদের আছে ব্যস্ত সূচি, ওয়ার্কলোড ম্যানেজ করে সেখানেও ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা রাখার প্রত্যাশা তার। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আপনার কাছে কি মনে হয়েছে যে আর একটু ভালো করার বাংলাদেশের সুযোগ ছিল কিনা, কোন জায়গাটা আসলে পিছিয়ে গেল? কন্ডিশনটা একটু এক্সট্রিম ছিল আমাদের জন্য, ইভেন অস্ট্রেলিয়ানদের জন্য কিন্তু কন্ডিশনটা অত সহজ ছিল না। আমাদের সেটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই মাকাই টেস্ট ম্যাচে। দারুণে খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, এখানেও কিন্তু বল হাতে দারুণ করেছি। জাস্ট ব্যাটিংয়ে হয়তো আমরা একটু বেটার পারফরমেন্স করতে পারতাম। আমার মনে হয় না যে আমরা খুব খারাপ খেলেছি। আই থিঙ্ক টেস্ট ম্যাচে আর একটু বেশি, আমরা যদি ফার্স্ট ইনিংসে যদি 150 রান করতে পারতাম, এই টেস্ট ম্যাচ রেজাল্টটা হয়তো ভিন্ন কিছু হতে পারত। বাংলাদেশ ব্যাক করবে দেশে, কি নিয়ে যাচ্ছে আপনার কাছে মনে হয়? আই থিঙ্ক রেসপেক্ট, ডেফিনেটলি। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এখন সবচেয়ে সেরা, আমরা মানে এত 6 নম্বরে এর আগে কখনো আসিনি। আমাদের সুযোগ আছে আরও উপরে যাওয়ার র্যাঙ্কিংয়ে। এটা একটা ব্যাপার। আমার মানে টেস্ট চ্যাম্পিয়নশিপ যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি আমরা, সেই লক্ষ্য পিছিয়ে একটা অনেক গুরুত্বপূর্ণ মানে যে পয়েন্টটা দরকার ছিল, এই পয়েন্টগুলো দেখলে আমাদের অনেক কাজে লাগবে। শান্ত প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি রিভিল করেননি, তার টেস্ট নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে। আসলে আপনার এজ আ প্রধান নির্বাচক, আপনিও বা কি স্বপ্ন দেখেন টেস্ট ক্রিকেটকে নিয়ে? আই থিঙ্ক টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কত ভালো এটা আর প্রমাণ করার তেমন কিছু নেই আমাদের কাছে। আমার মনে হয় এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। শুধুমাত্র এই অস্ট্রেলিয়া ডারউইন টেস্ট ম্যাচ না, তার আগে প্রিভিয়াস টেস্ট ম্যাচগুলি দেখেন, আই থিঙ্ক উই প্রুভড আওয়ারসেলভস। আমাদের সামনে 5টা টেস্ট ম্যাচ আছে। আফগানিস্তানের টেস্ট ম্যাচটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট নয়, বাট পরের যে দুটি টেস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকায়, দুটি টেস্ট ম্যাচ আমাদের, এই 4টি টেস্ট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমাদেরকে একটু প্ল্যান করতে হবে। প্ল্যান করতে মেনেছেস আমরা সেটাই করছি, যে আমাদের ওই 4টা টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা আমাদের বেস্ট পসিবল সাইডটা, আমাদের সবাইকে ফিট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেটার জন্যই কি করা উচিত এটা নিয়ে আসলে আমরা বেশি আলাপ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে বলছিলেন যে বাংলাদেশ দলের এখন চোখ সামনে, যে সম্মানটা অর্জন করেছে বাংলাদেশ দল, সেই সম্মানের সঙ্গে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এগিয়ে যেতে চায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া। 5 দিনের টেস্ট 1.5 দিনে হারলেও এখনই মাকাই ছাড়তে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। মূলত টেস্টের 5ম দিনের পর সবার টিকিট কাটা থাকায় আপাতত অস্ট্রেলিয়াতেই থাকতে হচ্ছে তাদের। তবে নিজ উদ্যোগে বেশ কজন ক্রিকেটার ম্যাকাই ছেড়েছেন বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক শান্ত সহ অনেকেই আবার পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছেন সিডনি। অস্ট্রেলিয়া থেকে তারেক হাসান শিমুলের আরও একটা প্রতিবেদন। হতাশা দিয়ে শেষ হয়েছে টাইগারদের ম্যাকায় পর্ব। বাংলাদেশের পরবর্তী গন্তব্য দেশের বাইরে যদি বলি, সেটা সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং তার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে, টেস্ট রয়েছে। তবে বাংলাদেশ দল ম্যাকায় পর্ব শেষ করলেও এখনই আসলে ম্যাকায় ছাড়তে পারছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে যে শিডিউলটা আসলে তারা করেছেন, সেটি হচ্ছে 27 তারিখে বাংলাদেশ দলের বাংলাদেশের পথে যাত্রার। তবে সেটা যেহেতু হয়নি, 1.5 দিনে বাংলাদেশ দল ম্যাচ হেরেছে। এখন বাংলাদেশ দলকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে ম্যাকাইতে, কারণ ফ্লাইটটা আসলে চেঞ্জ করার এখন সুযোগ নেই। যে কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে আমরা দেখেছি আজকের দিনে তারা হোটেল বন্দী রয়েছেন। তবে কয়েকজন ক্রিকেটার নিজ উদ্যোগে ম্যাকায় ছাড়ছেন, অনেকেই অবশ্য ঢাকার পথেও যাচ্ছেন। আমরা গতকাল থেকে শুনেছি যে 2-1 ক্রিকেটার হয়তোবা ঢাকায় চলে যাবেন নিজেদের খরচে। আমরা যেমনটা শুনেছি, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তিনি তার পরিবারকে নিয়ে এসেছেন অস্ট্রেলিয়াতে। তারা যদিও ম্যাকাইতে নেই, সিডনিতে আছেন, তারা সেখানে তার পরিবারকে নিয়ে সময় কাটাবেন। নাজমুল হোসেন শান্ত আজই মূলত চলে গেছেন সিডনিতে। তাছাড়া যদি বলি, কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের বাকি যে সদস্যরা রয়েছেন, তারা কিন্তু অস্ট্রেলিয়াতে ম্যাকাইতে এখন পর্যন্ত রয়ে গেছেন। তবে এখানে থেকে যে একেবারে বিশ্রামে থাকছেন তাও নয়। আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন, যেহেতু স্কিল ট্রেনিংটা এখন আর করছেন না ক্রিকেটাররা, যেহেতু আনুষ্ঠানিক শিডিউল তাদের ছিল না, সেক্ষেত্রে ক্রিকেটাররা মূলত হোটেলে জিম সেশনটা করবেন।
বাংলাদেশ দল মাকায়েতে বাজেভাবে টেস্ট হারলেও একটা দারুণ স্মৃতি নিয়ে যাবে। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে এসে ডারউইনে আধিপত্য দেখিয়ে 9 উইকেটের জয় নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটকে এবং কি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরকে অনেক বেশি উৎসাহিত করবে এবং এই আত্মবিশ্বাসটা নিয়ে সামনের যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোতে ভালো করার একটা মানসিকতা তৈরি হবে ক্রিকেটারদের মাঝে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এদিকে পুরো টেস্ট সিরিজ জুড়ে বাংলাদেশি ক্রিকেটারদের লড়াকু পারফরমেন্সে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। তামিম, হাসান, শরীফুলদের নিয়ে অজিদের মুখে কেবলই প্রশংসার সুর। ওয়ানডের পর টেস্টেও টাইগারদের ক্রিকেটীয় মানসিকতা নজর কেড়েছে শক্তিশালী অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্টের, যে কারণে বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যতে আরও বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির সহ অধিনায়ক অ্যালেক্স ক্যারেভ। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে সম্মান নিয়ে ফিরতে চেয়েছিলেন নাজমুল শান্ত। কথাটাকে সে সময় অনেকে বাঁকা চোখে দেখলেও এটাই এখন বাস্তবতা। ডারউইনের টাইগারদের পারফরমেন্সের পর ম্যাকাইয়ের লড়াকু মানসিকতা মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ানদের। তাই তো ম্যাচ শেষের একদিন পরেই ব্যাগে গ্রিনদের সহ অধিনায়ক জানালেন কতটা দারুণ ছিল এই টেস্ট সিরিজ। It was an entertaining series, wasn't it? Played in great spirits. কঠিন উইকেট, চেনা অচেনা কন্ডিশন আর মাঠের ভেতরে একে অপরকে ছেড়ে না দেওয়ার তীব্র মানসিকতা, সব মিলিয়ে ডারউইন থেকে ম্যাকাই প্রতিটা পরতেই ছিল রোমাঞ্চ। যেখানে হরহামেশাই ভরাডুবি হয় পাকিস্তান, শ্রীলঙ্কার মতো এশিয়ান জায়ান্টদের, সেখানে টাইগারদের এই হার না মানা ক্রিকেটীয় মনোভাব নিয়ে নিজের অনুভূতির কথা খোলামেলাভাবেই ব্যক্ত করলেন ক্যারি। জানালেন আরো বেশি ম্যাচ খেলার আগ্রহ। Yeah, it's been some great contests. আসলে এসব তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তবে আমি বলবো পুরো সিরিজটাই ভীষণ উপভোগ্য ছিল। ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণেই বাংলাদেশের বিপক্ষে গত কয়েক মাস আমাদের দারুণ লড়াই হয়েছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে আরো বেশি দেখতে চাই আমরা। তাদের বিপক্ষে নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারলে দারুণ হবে। অ্যালেক্স ক্যারির এই বক্তব্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ইতিবাচক অগ্রযাত্রার স্বীকৃতি। শুধু তাই নয়, আগামী দিনে টি-20 এবং ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করেন অজি কোচিং স্টাফ এবং ক্রিকেটাররা। বাংলাদেশ দলে বেশ কিছু দারুণ তরুণ প্রতিভা উঠে এসেছে, যারা চাপের মুখেও ভালো খেলেছে। সামনের বড় টুর্নামেন্টগুলোর প্রস্তুতির জন্য এই ধরনের দলের বিপক্ষে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা আমাদের জন্য খুব কাজে দেবে। ওয়ানডের পর টেস্টেও শরীফুলের কোনো টোটকা খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। দুই ম্যাচে বাঁহাতি পেসারের 13 উইকেট যার বড় প্রমাণ। শরীফুলকে নিয়ে তাই সোজা সাপটা নিজের মুগ্ধতার কথাই জানালেন অ্যালেক্স ক্যারি। I think he took 6 for in that last ODI in Dhaka, and then he's come out and done the same here. So, he bowled beautifully. I think all the quicks from Bangladesh this series bowled really well. নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। He got the reward. নারী এশিয়া কাপের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। টুর্নামেন্টে ভালো করতে নিজেদের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট অধিনায়ক নিগার সুলতানা চতি। বড় দায়িত্বটা দেখছেন ব্যাটারদের কাঁধে। এদিকে দেশের নারী ক্রিকেটের ঘরোয়া কাঠামোর উন্নয়নে 45 জন ক্রিকেটার নিয়ে প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপ আয়োজন করবে বিসিবি। ভারতকে হারিয়ে 2018 সালে প্রথমবার নারী এশিয়া কাপ জেতে বাংলাদেশ। এরপর কেটেছে আরও দুটি আসর, যেখানে টাইগার্সদের ঝুলিতে ছিল কেবলই হতাশা। ফাইনালেও উঠতে পারেনি টাইগার্সরা। এবার সেই গেরো ভাঙতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাই শিরোপা পুনরুদ্ধার নয়, আপাতত লক্ষ্যটা সেট করেছেন ফাইনাল। টুর্নামেন্টে ম্যাচ আছে ফ্লাডলাইটের আলোতে, সেই অনুযায়ী মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে মেয়েরা। তাই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জ্যোতি। গত আসরের সেমিফাইনাল হারের আক্ষেপ গুছিয়ে এগোতে চান পরিকল্পনা অনুযায়ী। তবে বড় দায়িত্বটা দেখছেন ব্যাটারদের কাঁধে। লাস্ট টাইমও এটা ছিল যে আমরা ভালো খেলতে পারিনি, তাই গ্রুপ স্টেজে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কাছে হেরে যে আমরা সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে পড়েছিলাম। সো সেমিফাইনালটা আমরা ক্রস করতে পারতেছি না, যে কোনো জায়গায় দেখতেছেন। সো আমরা যদি সেমিফাইনালটা ক্রস করতে পারি, আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। সো ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন একটা শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। বাট স্টেপ বাই স্টেপ আমরা পরিকল্পনা করতেছি এবং দল হিসেবে যেটা বললেন যে আগের থেকে ব্যাটিংটা মোটামুটি ভালো হয়েছে, বাট স্পেশালি যদি টপ অর্ডার ভালো ব্যাটিং করতে পারে এই টুর্নামেন্টে, আই গেস আমাদের একটা ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলার। গেল আসরে শ্রীলঙ্কার কাছে হারায় ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হয় জ্যোতিদের। এবার ভারতকে এড়িয়েই ফাইনালে খেলতে চান জ্যোতি। তাতে এই গ্রুপে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে টাইগার্সদের। যদি গ্রুপ পর্বে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তো বা ইন্ডিয়া অনেক বেশি স্ট্রং, ইন্ডিয়াকে আসলে ফেস করতে হবে না সেমিফাইনালিস্ট। কারণ আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে। আমরা এর আগে ইন্ডিয়ার সাথে হেরেছি। সো ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি আমরা পাকিস্তানকে পাই ওই গ্রুপ থেকে, যদি আমরা এখানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যাই, আমাদের জন্য বেটার হবে যে ফাইনালে খেলা। বাট স্টিল
শ্রীলঙ্কাকে আসলে ভালো ক্রিকেট খেলে যদি আমরা হারাতে পারি, এটা আমাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। আগামী 28 আগস্ট পর্দা উঠবে নারী এশিয়া কাপের, আর মারুফা নাহিদাদের মিশন শুরু 31 আগস্ট ইন্দোনেশিয়া ম্যাচ দিয়ে। টুর্নামেন্ট শেষ করেই জাপানে এশিয়ান গেমস খেলতে যাবে বাংলাদেশ, যেখানে পদক জয়কে প্রাথমিক লক্ষ্য ধরেছেন জ্যোতি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে যদি এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে পারেন, তাহলে দুটো টুর্নামেন্টেই দল ভালো করবে বলে বিশ্বাস অধিনায়কের। এদিকে দেশের নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চ্যালেঞ্জ কাপ আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি, যেখানে 45 জন ক্রিকেটারকে নিয়ে 3টি দল গঠন করে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তবে এখনো আলোর মুখ দেখেনি নারী বিপিএল। নারী উইং অপেক্ষায় গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তের। বেস্ট 45 প্লেয়ার্স নিয়ে 3টা টিম করব এবং ওই 3টা টিমের ভিতরে একটা চ্যালেঞ্জ কাপ হবে, যেটা ছেলেদের ইয়েতেও আছে। তো এটা করার ফলে হবে কি, আমাদের অনেক ক্রিকেটার কিন্তু ভালো খেলার সুযোগ পায় না। তো এই মেয়েরা কিন্তু এখন ভালো খেলার, নিজেকে তুলে ধরার জন্য একটা সুযোগ পাবে। আমরা চাই যে আরো বেশি বেশি ক্রিকেট হোক। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। দেশগুলিকে হারানো সম্ভব। প্রথমবারের মতো আয়োজিত বিসিবির লেভেল 1 কিউরেটর কোর্স শেষে সনদ পেলেন 58 জন মার্চ কর্মী। গ্রাউন্ডস কমিটির তত্ত্বাবধানে এই কোর্সের মূল প্রশিক্ষক ছিলেন বোর্ডের টপ ম্যানেজমেন্ট প্রধান টনি হ্যামিং। গত 11 ও 12 আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হয় প্রথম দফার কোর্সে কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাঞ্চল ও ফতুল্লা স্টেডিয়ামের মোট 33 জন মাঠকর্মী অংশ নেন। সেখান থেকে উত্তীর্ণ হন 18 জন। এরপর মিরপুরে রোববার ও সোমবার দ্বিতীয় দফার কোর্সে অংশ নেন মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর মাঠকর্মীরা, যেখানে 41 জন প্রশিক্ষণার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন 40 জন। হ্যামিং মনে করেন এখান থেকে 10 জনকে এলিট পর্যায়ে নিয়ে যাওয়াটাই হবে এই কোর্সের সবথেকে বড় অর্জন। আসল বিষয়টা হলো গ্রাউন্ড স্টাফদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়া। 20 থেকে 25 বছরের মধ্যে এমন কোনো আনুষ্ঠানিক জায়গা তৈরি হয়নি যেটা তাদেরকে স্বীকৃতি দেবে, আর এখান থেকে 10 জনও যদি বড় পর্যায়ে যেতে পারে, এটাই হবে বড় পাওয়া। বাংলাদেশ ক্রিকেটের এরই মধ্যে ইতিহাস রয়েছে বিভিন্ন দেশে গ্রাউন্ডসম্যান পাঠানোর। ক্লাব সমর্থকদের রোষানল বেশ ভালোভাবেই টের পাচ্ছেন হুলিয়ান আলভারেস। ঘরের মাঠে তীব্র দুয়োধ্বনি আর ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন এই আর্জেন্টাইন। তাকে আপাতত সমর্থকদের কাছ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের টিম ম্যানেজমেন্ট। দল বদলের জন্য আর মাত্র 1 সপ্তাহ সময় পাচ্ছেন আলভারেস। হুলিয়ান আলভারেস মাঠে নামতেই তীব্র দুয়োধ্বনি। মেট্রোপলিটানোতে 25 মিনিট খেলে রীতিমতো যেন নরক দেখলেন এই আর্জেন্টাইন। ম্যাচের শেষ বাঁশি বাজতে সতীর্থদের ছেড়ে সোজা লকার রুমের উদ্দেশ্যে হাঁটা দেন আলভারেস, আর এই সময় তার দিকে ছুড়ে মারা হয় ক্লাবের স্কার্ফ। গালিগালাজ তো আছেই। ক্লাব সমর্থকদের এমন আগ্রাসী আচরণ থেকে বাঁচাতে আপাতত তাকে সবকিছু থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। ক্লাবের মানুষরা আমাকে জানিয়েছে হুলিয়ান যেন দর্শক গ্যালারি বা দর্শকদের কাছাকাছি না থাকে। দলের বাকি সদস্য আর সমর্থকদের কাছ থেকে দূরে রাখার সিদ্ধান্ত ক্লাবের, তাই ও সরাসরি লকার রুমে চলে আসে। আগামী 1 সেপ্টেম্বর ট্রান্সফার ডেডলাইনের আগে আলভারেজ ইস্যুর নিষ্পত্তি না ঘটলে পরিস্থিতি হবে আরও জটিল। বার্সেলোনার 100 মিলিয়নের প্রস্তাব নাকচ করে দিয়েছে অ্যাটলেটিকো। আলভারেজকে দলে ফেরাতে আর্সেনালের আগ্রহ থাকলেও আপাতত তা অনেকটাই অবাস্তব। ম্যান সিটির সাবেক এই ফুটবলার ব্যক্তিগতভাবে ইংল্যান্ড ফিরতে রাজি নন। পরিবার স্পেনে মানিয়ে নেয় বার্সেলোনাই তার প্রথম এবং একমাত্র পছন্দ। রোববার যা কিছুর সম্মুখীন হলেন আলভারেজ, তা কাতালান সমর্থকদেরও আরও বেশি আশাবাদী করবে। এর মধ্যে আবার রাফিনিয়ার উদযাপন জন্ম দিয়েছে নতুন গুঞ্জনের। এলচের বিপক্ষে স্পাইডারম্যান সেলিব্রেশনে অনেকেই মেলাচ্ছেন আলভারেস ইস্যুর সঙ্গে, তবে রাফিনিয়া জানিয়েছেন এমন উদযাপনের কারণ তার ছেলে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়াই দারুণভাবে মৌসুম শুরু করেছে হ্যান্সি ফ্লিকের দল। 5-0 গোলের স্কোর লাইন আলভারেজের প্রয়োজনীয়তা অনেকটাই কমিয়ে দিল। তবে আপাতত পরিস্থিতি ঠিক করার কিছুটা সময় পাচ্ছেন আলভারেস। অ্যাটলেটিকোর পরের 3 ম্যাচ প্রতিপক্ষের মাঠে হওয়ায় দুয়োধ্বনি কম শুনতে হবে। গোল করলে হয়তো তাদের মনও কিছুটা গলবে। যদিও আলভারেজের ইচ্ছের বিরুদ্ধে তাকে
আটকে রেখে ইতিবাচক কিছু ঘটার সম্ভাবনা একেবারেই কম। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফিফা প্রেসিডেন্ট হওয়ার রেস থেকে নিজেকে সরিয়ে নিলেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। উয়েফাতেই কাজ করা উপভোগ করেন এবং নিজের গ্রহণযোগ্যতা ধরে রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। তবে সেফেরিন সতর্ক করে বলেছেন, ইনফ্যান্তিনোকে হয় পদত্যাগ করতে হবে, নয়তো আগামী মার্চের নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। যদিও ইনফ্যান্তিনোর প্রতিদ্বন্দ্বী কে হতে পারেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি সেফেরিন। গেল এক মাসে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ব্যক্তিটির নাম আলেকজান্ডার সেফেরিন। শুরু থেকেই ফিফাকে নিজের স্বার্থে ব্যবহার এবং ফুটবলের ঐতিহ্য বিকিয়ে দেওয়ার অভিযোগে ইনফান্তিনোর তীব্র বিরোধী ইউএফা সভাপতি। বিশেষ করে সম্প্রতি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও বিশ্বকাপের সত্ত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে বিক্রি করার প্রস্তাব প্রকাশ পাওয়ার পর সৃষ্টি হয় নজিরবিহীন ক্ষোভ। সেফেরিনের মতে ইউরোপিয়ান সুপার লিগ বিতর্ককেও ছাপিয়ে গেছে ইনফান্তিনোর এই আত্মঘাতী সিদ্ধান্ত। অনেকেই ভেবেছিলেন সেফেরিন হয়তো ফিফার সর্বোচ্চ পদের দিকে আগ্রহী, কিন্তু ফিফা সভাপতির চেয়ার কাঁপিয়ে দিলেও নিজে সেই পদে লড়বেন না বলে জানিয়ে দিলেন সেফেরিন। ফিফা সভাপতি হওয়ার কোনো আগ্রহই নেই ইউএফা প্রধানের, বরং ইউরোপিয়ান ফুটবলে নিজের নীতি ও সততা বজায় রাখাই তার মূল লক্ষ্য। প্রথম কারণ হলো আমি উইফাকে ভালোবাসি এবং এখানে কাজ করাটা বেশ উপভোগ করছি। আমার মনে হয় একটা নির্দিষ্ট সময়ে এসে জীবনটাকে একটু উপভোগ করা দরকার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই পদের প্রতি আমার কোনো আগ্রহ না থাকলে সভাপতি হিসেবে আমার ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরও অনেক উঁচুতে থাকবে। একসময় ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান হিসেবে ইনফান্তিনোকে প্রায় অপ্রতিদ্বন্দ্বী মনে করা হলেও সেফেরিনের ধারণা, আগামী ফিফা কংগ্রেসে পুনর্নির্বাচনের চেষ্টা করলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে এই ফুটবল প্রশাসককে। ইনফান্তিনোকে বুঝতে হবে তার পক্ষে যথেষ্ট সমর্থন নেই, আর এটা শুধু ভোটারদের সমর্থন না, বরং পুরো বিশ্বের ফুটবল সংস্থা, সমর্থক, বর্তমান ও সাবেক খেলোয়াড় এবং কোচদের সমর্থনের মধ্যে পড়ে। আগামী মার্চের নির্বাচনে তিনি হয়তো প্রার্থী হবেন, তবে সেক্ষেত্রে তার বিপরীতে নতুন কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে বলেই আমার বিশ্বাস। যদিও সেই প্রার্থীটি কে হতে যাচ্ছেন সে বিষয়ে আমি এখনও নিশ্চিত নই। ইতিমধ্যেই ইনফান্তিনোর বিরুদ্ধে একজোট হয়েছে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার ফুটবল সংস্থা। তাই অনেকেই মনে করছেন আগামী মার্চে মরক্কো কংগ্রেসেই হয়তো শেষ হবে ফিফায় ইনফান্তিনোর রাজত্ব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিশ্বকাপের শেয়ার বিক্রি বিতর্ক এবং 6 নর্ডিক ফুটবল সংস্থার পদত্যাগের দাবির মুখে কোণঠাসা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এসব বিতর্কের মাঝেও নিজের কাজের সাফাই গিয়েছেন তিনি। ডমিনিকান রিপাবলিক সফরে গিয়ে দাবি করেছেন, ফিফার সার্বিক উন্নয়নে গেল এক দশকে স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন। বিশ্ব ফুটবলের উন্নয়ন এবং ছোট বড় সব দেশের মাঝে বৈষম্য কমানোর বার্তা দিয়েছেন ফিফা প্রধান। বিশ্ব ফুটবলের পরিধি বাড়ানোই প্রধান লক্ষ্য বলে জানান ইনফান্তিনো। সম্প্রতি প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারীদের কাছে ফিফা টুর্নামেন্টের শেয়ার বিক্রির প্রস্তাব এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে ইউরোপ, এশিয়া সহ বিশ্বের নানা প্রান্তে সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনেকেই তোলেন পদত্যাগের দাবি। এবার ইনফান্তিনোর ওপর অনাস্থা প্রকাশ করে তার পদত্যাগের দাবি তুলেছে নর্ডিক অঞ্চলের 6টি ফুটবল সংস্থা। হেলসিঙ্কিতে এক যৌথ সভায় ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফ্যারো আইল্যান্ডের প্রতিনিধিরা ফিফায় ব্যাপক প্রশাসনিক সংস্কারের আহ্বান জানান। ইউএফা, এফসি ও কনকাকাফ থেকে ইনফান্তিনোর পদত্যাগের যে চাপ সৃষ্টি হয়েছে তাতে পূর্ণ সমর্থন দিয়েছে নর্ডিক দেশগুলো। ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা আগামী বছরের ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিকল্প প্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নেবে। তবে এত সব বিতর্ককে খুব একটা গায়ে না মেখে ফিফায় নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে বেড়াচ্ছেন ইনফান্তিনো। ডমিনিকান রিপাবলিক সফরকালে ফিফা প্রেসিডেন্ট জানান, তাদের লক্ষ্য সংস্থাটির 211টি সদস্য দেশের ফুটবলকে সমপর্যায়ে নিয়ে আসা। আফ্রিকা, এশিয়া কিংবা ক্যারিবীয় অঞ্চল যেখানেই বলুন না কেন, গেল 10 বছরে আমরা সবাই মিলে যে আমূল পরিবর্তন এনেছি তা সবাই এক বাক্যে স্বীকার করে ও সম্মান জানায়। আমরা ফিফাকে নতুন রূপ দিয়েছি এবং আজকের এই শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছি। আমাদের মূল কাজ একটাই, বিশ্বের প্রতিটি কোণায় ফুটবলকে ছড়িয়ে দেয়া। ফিফার সদস্য 211টি দেশেই ফুটবলের বিস্তার ঘটানোই আমাদের একমাত্র লক্ষ্য।
to the CFU members. বড় ও ছোট দেশগুলোর মধ্যকার আর্থিক ও অবকাঠামোগত ব্যবধান কমানোকে নিজের প্রধান দায়িত্ব হিসেব উল্লেখ করে আগামী দিনগুলোতেও সে ধারা বজায় রাখার ঘোষণা দেন ইনফান্তিনো। একই সঙ্গে ফিফার সকল পদক্ষেপে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি। It's important to engage to আমাদের একমাত্র কাজ বিশ্বজুড়ে ফুটবলের বিকাশ ঘটানো, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু বড় দেশ চায় না যে অন্যরা এগিয়ে যাক। তবে আমাদের কাজ হলো বড় এবং ছোট দেশগুলোর মধ্যকার এই বৈষম্য কমিয়ে আনা। বড় দেশগুলো অবশ্যই ভালো করছে এবং তারা আরো এগিয়ে যাক, কিন্তু বাকিদেরও সুযোগ দিতে হবে। পিছিয়ে থাকা দেশগুলোর জন্য আমাদের নতুন সুযোগ ও অর্থায়নের পথ খুঁজতে হবে। গেল 10 বছর ধরে আমরা এই চেষ্টাই করে আসছি এবং আগামীতেও তা বজায় রাখব। ফিফায় আমাদের প্রতিটি সিদ্ধান্তই নিয়ম মেনে কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নেওয়া হয়। আঞ্চলিক ফুটবলের শীর্ষ সংস্থাগুলোর চাপের মুখে আগামী বছরের ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের অবস্থান শক্ত করার দিকে এখন পূর্ণ মনোযোগ ইনফান্তিনোর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 41 কোটি টাকায় বিক্রি হলো দিয়াগো মারাদোনার হ্যান্ড অফ গড খ্যাত গোলের বলটি। নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস এই বল বিক্রির খবর নিশ্চিত করেছে, তবে বলটির প্রত্যাশিত দাম মেলেনি। হেরিটেজ অকশনস আশা করেছিল অন্তত $1 কোটি দাম উঠবে, কিন্তু নিলামে সর্বোচ্চ বিড আসে 33 লাখ বা $3.3 মিলিয়ন মার্কিন ডলার। হ্যান্ড অফ গড কথাটা রসিকতা করে বলেছিলেন দিয়াগো ম্যারাডোনা। রেফারির দৃষ্টিসীমা আড়াল করে হাত দিয়ে করা গোলটাকে আর কি বা বলতে পারতেন তিনি। মেক্সিকো বিশ্বকাপের 4 দশক পরও আলোচনা থেমে নেই ম্যারাডোনার এই গোল ঘিরে। বিশ্বকাপের আশপাশ সময়ে তা যেন হয়ে ওঠে আরও প্রাসঙ্গিক। আর এই সুযোগ কাজে লাগেই হ্যান্ড অফ গড খ্যাত গোলের বলটি এবার বিক্রি করে দিল নিলামকারী প্রতিষ্ঠান। টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আয়োজন করে এই আনুষ্ঠানিকতার, যেখানে $3.3 মিলিয়ন মার্কিন ডলারে বলটি কিনে নেয় একটি প্রতিষ্ঠান, বাংলা মুদ্রায় যা 41 কোটি টাকারও বেশি। কারা বা কোন কোম্পানি বলটি কিনে নিয়েছে অদৃশ্য কারণে সেই নাম প্রকাশ করেনি হেরিটেজ অকশনস। তাদের প্রত্যাশা ছিল বলটি অন্তত $10 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হবে, কিন্তু প্রত্যাশার তুলনায় দাম পাওয়া গেছে অর্ধেকেরও কম। বিশ্বকাপের পর এই বলটি প্রায় 36 বছর নিজের কাছে রেখেছিলেন তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে তিনি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। 2022 সালে তার কাছ থেকে নিয়ে বলটি নিলামের আয়োজন করে গ্রাহাম বাড অকশনস। তখন এর দাম উঠেছিল $2.37 মিলিয়ন মার্কিন ডলার। পরের বছর এটি আবারও অকশনে তোলা হয়, কিন্তু বিডে প্রত্যাশিত দাম না পাওয়ায় বলটি তখন আর বিক্রি করা হয়নি। 1986 বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল অ্যাডিডাসের এই আজতেকা মডেলের বল দিয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার 2-1 গোলের জয়ে এই বল দিয়েই 2 গোল করেছিলেন ম্যারাডোনা, যার প্রথমটি হ্যান্ড অফ গড হিসেবে স্বীকৃত। এই গোল নিয়ে বিতর্ক থাকলেও পরেরটি ছিল অনন্য। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে এসে বক্সে ঢুকে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেন তিনি। পরবর্তীতে ফিফার ভোটে যা গোল অব দ্য সেঞ্চুরি নির্বাচিত হয়। নিলামে হেরিটেজ অকশনস বলটির প্রত্যাশিত দাম না পেলেও যে জার্সি পরে ম্যারাডোনা এই গোলটি করেছিলেন তা জন্ম দেয় ইতিহাসের। 2022 সালে অকশনে জার্সিটির দাম উঠেছিল $93 লাখ। সেই সময়ে যা ম্যাচে ব্যবহৃত কোনো ক্রীড়া সামগ্রীর অকশন প্রাইস হিসেবে ছিল একটি রেকর্ড। এসএম ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপ আসে 4 বছর পর পর। কারো জন্য এটা শিরোপা জয়ের মঞ্চ, কারো জন্য নিজেকে চেনানোর সুযোগ, আবার কারো কারো ক্ষেত্রে এই একটি টুর্নামেন্টই খুলে যায় কপাল, খুলে যায় ভাগ্যের চাকা। বিশ্বকাপের আলোয় পরিচিতি আর টুর্নামেন্ট শেষেই বড় ক্লাবের হাতছানি। 2026-এ সেই গল্পের নতুন নাম আয়ুব বুয়াতি। ম্যানচেস্টার সিটি এই 18 বছর বয়সী খেলোয়াড়কে দলে ফেরাতে €100 মিলিয়ন খরচ করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপের আগে আয়ুব বুয়াতির নামটা হয়তো খুব বেশি মানুষের মুখে মুখে ছিল না। লিলের 18 বছর বয়সী মিডফিল্ডার, তবে ক্লাব ফুটবলে এরই মধ্যে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। মরক্কোর জাতীয় দলেও ছিলেন নতুন মুখ। বিশ্বকাপের মঞ্চে মরক্কোর হয়ে 5 ম্যাচে শুরু থেকে খেলেছেন, দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, আর তাতেই যেন খুলে গেছে কপাল।
বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর পড়ে তার উপর। আর টুর্নামেন্ট শেষ হতেই সামনে আসে ম্যানচেস্টার সিটির নাম। সিটির প্রস্তাব প্রাথমিকভাবে 95 মিলিয়ন ইউরো, সঙ্গে আরও 5 মিলিয়ন ইউরো অ্যাড অন, অর্থাৎ সব মিলিয়ে ট্রান্সফার অঙ্ক পৌঁছাতে পারে 100 মিলিয়ন ইউরোতে। মাত্র 18 বছর বয়সেই বুয়াদ্দিকে নিয়ে এত বড় অঙ্কের প্রস্তাব। ভাগ্যের চাকা কখন যে ঘুরে যায় বলা মুশকিল। তবে বুয়াদ্দির গল্পটা একেবারে নতুন নয়। বিশ্বকাপ বহুবার ফুটবলারদের জন্য খুলে দিয়েছে সৌভাগ্যের দুয়ার। 2022 সালে যেমন এনজো ফার্নান্দেজ, কাতার বিশ্বকাপের আগে বেনফিকার তরুণ মিডফিল্ডার, ইউরোপীয় ফুটবলে পরিচিত হলেও তখনও বিশ্ব তারকা নন, কিন্তু আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে এমন পারফরমেন্স দিলেন যে দ্রুতই তার নাম উঠে গেল ইউরোপের বড় ক্লাবগুলোর নোটবুকে। বিশ্বকাপের আলো, সঙ্গে বেনফিকার হয়ে দুর্দান্ত পারফরমেন্স, সব মিলিয়ে এনজোর ভাগ্যের চাকা তখন পুরোপুরি ঘুরছে। শেষ পর্যন্ত চেলসি তাকে পেতে খরচ করে 121 মিলিয়ন ইউরো, যা ছিল ব্রিটিশ ফুটবলের রেকর্ড ট্রান্সফার। এর 8 বছর আগে 2014 বিশ্বকাপে এমনই আরেকটি গল্প লিখেছিলেন হামেস রদ্রিগেজ। কলম্বিয়ার হয়ে একের পর এক গোল, 6 গোল করে গোল্ডেন বুট। বিশ্বকাপ শেষ হওয়ার পরই তাকে নিয়ে শুরু হয় বড় ক্লাবগুলোর আগ্রহ। শেষ পর্যন্ত প্রায় 80 মিলিয়ন ইউরোতে হামেসকে মোনাকো থেকে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। একই বিশ্বকাপে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসও বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে কোস্টারিকাকে নিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালে। খুলে গেল ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের দরজা। লেভান্তে থেকে প্রায় 10 মিলিয়ন ইউরোতে নাভাসকে দলে নেয় রিয়াল। বিশ্বকাপ যেন তার জন্য হয়ে উঠেছিল কপাল ফেরানোর মঞ্চ। গল্পটা আরেকটু পেছনে গেলে আসে 2010। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির হয়ে নজর কাড়লেন সামি খেদিরা। বিশ্বকাপের পরই স্টুটগার্ট ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। একই বিশ্বকাপে উরুগুয়ের হয়ে আলো ছড়ানো এডিনসন কাভানির পথও খুলে যায় পারলামো থেকে নাপোলি। প্রথমে লোন, পরে স্থায়ী চুক্তি, সব মিলিয়ে প্রায় 17 মিলিয়ন ইউরোর অঙ্কে সম্পন্ন হয় চুক্তি। 2026-এর আরেকটি নাম ভোজেনিয়া। কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক বিশ্বকাপে নিজের পারফরমেন্সে নতুন করে আলোচনায় আসেন। এরপর চিলির ক্লাব কলো-কলোতে যোগ দেন ফ্রি এজেন্ট হিসেবে। এখানে বড় কোনো ট্রান্সফার ফি নেই, কিন্তু বিশ্বকাপ তাকে দিয়েছে নতুন পরিচিতি, নতুন বাজার, নতুন সুযোগ। 4 বছর পর পর বিশ্বকাপ আসে। কেউ আসে তারকা হয়ে, কেউ ফিরে যায় আগের মতোই। আর সেই 4 সপ্তাহেই কারো কারো ভাগ্যের চাকা ঘুরে যায়। হামেস, নাভাস, এনজোদের পর 2026-এ সেই তালিকায় নতুন নাম আয়ুব বুয়াদ্দি। ম্যানচেস্টার সিটির সম্ভাব্য 100 মিলিয়ন ইউরোর প্রস্তাব বলছে বুয়াদ্দির ভাগ্যের চাকা ইতোমধ্যেই ঘুরতে শুরু করেছে। নূরে জান্নাত, সময় সংবাদ। আবার দেশের ফুটবল প্রসঙ্গ। লজ্জাজনক এক ঘটনার সাক্ষী হলো দেশের ফুটবল। অনূর্ধ্ব 20 ফুটবল দলের হেড কোচ জেরার্ড জোন্স এবং তার সহকারী কোচ আতিকুর রহমান মিশু হাতাহাতিতে জড়িয়েছেন। শুধু তাই নয়, বিষয়টি পরে গড়ায় পুলিশ পর্যন্ত। জেরার্ড জোন্সের কোচিং সনদ ভারী হলেও আচার আচরণ প্রশ্নবিদ্ধ। কদিন আগে নির্ধারিত সময়ের মধ্যে বাফুফে তার বেতন দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের কষ্ট আর নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এমনকি বাফুফে স্টাফের সঙ্গেও তার অসৎ আচরণের অভিযোগ আছে। তবে ঠিক কী ঘটনা নিয়ে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে তিনি বিবাদে জড়ান তা জানা যায়নি। টিম হোটেলে তাদের মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে 999-এ ফোন করেন জেরার্ড নিজেই। পুলিশ আসলেও অবশ্য ঘটনার বেশি দূর গড়ায়নি, বিষয়টি খতিয়ে দেখছে বাফুফে। ভারত শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। গলের মতো কলম্বো টেস্টেও চলছে ভারতের আধিপত্য। দ্বিতীয় দিন শেষে সফররতরা এগিয়ে 495 রানের বিশাল ব্যবধানে। ধ্রুব জুরেল অপজয়িত শতকে ভর করে 503 রানে ইনিংস ঘোষণা করে ভারত। জবাব দিতে নেমে 8 রান তুলতেই 2 উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। 5 উইকেটে 300 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত হোঁচট খায় ব্যাট করতে নেমেই। নিজের নামের পাশে এদিন মাত্র 2 রান যোগ করে আউট হন সারাংশ জৈন। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন ধ্রুব জুরেল। আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গেলেও সপ্তম উইকেটে আবারও ব্যাট হাতে নামেন ঋষভ পান্থ। জুরেলের সঙ্গে গড়েন 112 রানের জুটি। 63 করে আউট হন পান্থ।
50 তুলে নেন জুরেল। এরপর টেল এন্ডাররা সাপোর্ট দিলে নিজের 50কে শতকে পরিণত করেন এই উইকেট কিপার ব্যাটার। 115 রানে অপরাজিত থাকেন তিনি। 9 উইকেট হারিয়ে 503 রানে ইনিংস ঘোষণা করে ভারত। আসিথা ফার্নান্দো 4 এবং জয়সুরিয়া ও নুয়ান্থা তুলে নেন 2টি করে উইকেট। জবাব দিতে নেমে ভারতের বোলিং তোপে পড়ে শ্রীলঙ্কা। 1 রানেই লাহেরু উদারার উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় 8 রানে বিদায় নেন প্রভাত জয়সুরিয়াও। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচে আগ্রহী ব্রাজিল। আসিয়ান কাপ থাকলেও সেলেসাওদের আতিথ্য দিতে মুখিয়ে বাফুফে। ফিফার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন সম্মান, বললেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সামনের ব্যস্ত সূচিতেও ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা। এবং নারী এশিয়ান কাপের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক। ব্যাটাররা ভালো করলে লক্ষ্য পূরণ সম্ভব, বললেন নিগার সুলতানা জ্যোতি।